সো আমরা যদি পরের পার্টটাতে চলে আসি, সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কি বলছে ওয়াইএসআই মডেলে যে আমাদের কোন লেয়ারে কি হয় এটা। সো ওয়াইএসআই মডেলে আমরা জানি হলো টোটাল লেয়ার সংখ্যা হলো যে আমার 7টা। প্রথমটা হলো যে ফিজিক্যাল লেয়ার, 2 নাম্বার যেটা সেটা হলো যে আমার ডেটা লিঙ্ক, নিচের থেকে যদি ধরি ডেটা লিঙ্ক, 3 নাম্বার হলো আমার নেটওয়ার্ক, 4 নাম্বার হলো আমার অ্যাপ্লিকেশন, 4 নাম্বার হলো যে আমার নেটওয়ার্ক ট্রান্সপোর্ট, 5 নাম্বার হলো আমার 5 নাম্বার হলো যে আমার সেশন ছিল, সেশন, 6 নাম্বার প্রেজেন্টেশন, 7 নাম্বার যেটা সেটা ছিল আমার অ্যাপ্লিকেশন। সো আমার যে প্রথম যেটা ফিজিক্যাল লিঙ্ক লেয়ার যেটা হলো সেটা হলো যে আমার র বিটস নিয়ে কাজ করে, র বিটস ওভার দ্য মিডিয়া অথবা হলো যে ভোল্টেজ, এগুলো নিয়ে কাজ করে। তো ভোল্টেজ বা হলো যে আপনার সিগন্যাল নিয়ে কাজ করে হলো যে ফিজিক্যাল লিঙ্ক। এরপর যেটা সেটা হলো যে ডেটা লিঙ্ক। ডেটা লিঙ্ক হলো যে আমাদের রিলায়েবল ট্রান্সফার বিটুইন অ্যাডজেসেন্স নোড, মানে রিলায়েবল ট্রান্সফার হয় এটাতে। এরপর হলো যে নোড টু নোড ডেটা ট্রান্সফার হয়। এরপর হলো যে আমার ইরর ডিটেকশন হয় অথবা হলো যে কারেকশন মেকানিজম, মানে ইরর যদি হয় এগুলো কারেকশন মেকানিজম এগুলো হয় হলো যে ডেটা লিঙ্ক লেয়ারে। এরপরটা চলে যায় নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে আমার কি হয়, নেটওয়ার্ক লেয়ার হলো যে আমার রাউটিং, কোন রাউটিংটা ইউজ করবে এটা। ও ডেটা লিঙ্ক লেয়ারে আবার কিন্তু আমার ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, আর ডেটা লিঙ্ক লেয়ারে এই যে প্যাকেটটা থাকে এটাকে বলা হয় ফ্রেম। আর নেটওয়ার্ক লেয়ারে হলো যে আমার হ্যান্ডেল করে হলো যে রাউটিং, কোন রাউটিংটা ইউজ করবো, অ্যাড্রেসিং, কোন অ্যাড্রেসিংটা আইপি এগুলো নিয়ে কাজ করে, ওইটাকে বলা হয় প্যাকেট ফরওয়ার্ডিং, এই জিনিসটা এখানে। তারপর এটা হলো নেটওয়ার্ক লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার হলো যে রিলায়েবল কমিউনিকেশন বিটুইন হলো যে এন্ড ইউজার, রিলায়েবল কমিউনিকেশন হয় এটা এনশিওর করে ট্রান্সপোর্ট লেয়ার। ফ্লো কন্ট্রোল করে ট্রান্সপোর্ট লেয়ার। এরপরে ট্রান্সপোর্ট লেয়ারে আমরা টিসিপি ইউডিপি পোর্ট এগুলো নিয়ে কাজ করি। সেশন লেয়ারের কাজ হলো যে আমার ম্যানেজ করে সেশনগুলো, কানেকশনগুলো ম্যানেজ করে। প্রেজেন্টেশন লেয়ার হলো যে আমার ফরম্যাটটা, এনক্রিপশন, তারপর হলো যে ডাটাটাকে কম্প্রেস করি এটা, তারপর হলো যে কনভার্ট অ্যাপ্লিকেশন, মানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডাটাকে কনভার্ট করা সো স্ট্যান্ডার্ড ফর্মে, এটা করে হলো যে প্রেজেন্টেশন। আর অ্যাপ্লিকেশন হলো যে আমাদের যেগুলো হলো যে আমাদের যে সার্ভিস, যে জিনিসগুলো আমরা ডাইরেক্ট ইউজার অ্যাপের সাথে কানেক্টেড এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো প্রথম যেটা দেওয়া, প্রথমটা হলো যে ফ্লো কন্ট্রোল। তো ফ্লো কন্ট্রোল করে কি, ফ্লো কন্ট্রোল করে হলো যে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা ঠিক আছে। এনক্রিপশন অ্যান্ড কম্প্রেশন, এই যে একটু বললাম প্রেজেন্টেশন। ensure reliable transmission of the data between process and different machines. So machine আর প্রসেসের ভিতরে করে হলো যে আমাদের ট্রান্সপোর্ট establish manage and terminate session, এটা হলো যে সেশন যেটা সেশন লেয়ার। ডিফাইন্স ফ্রেম নিয়ে কাজ করি আমরা কোনটা, ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম নিয়ে কাজ করি। ক্যারি সিগন্যালস অ্যান্ড র ডেটা বা সিগন্যালস ভোল্টেজ এগুলো ক্যারি করে হলো ফিজিক্যাল লেয়ার। তারপর যেটা দেওয়া প্রোভাইড রিলায়েবল এন্ড টু এন্ড কমিউনিকেশন, এটা দেয় হলো যে ট্রান্সপোর্ট লেয়ার। এটা হলো যে ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, তারপর হলো যে রিপ্রেজেন্ট বাইটস এজ ডিফারেন্ট ভোল্টেজ, এটা হলো যে আমার ওই যে ফিজিক্যাল লেয়ার। physical upward C level transfer of the data between two additional nodes, এটা দেয় হলো যে data link decides the path between packet will take across the network, কোন পাথ নেবে। সো কোন পাথ নেবে এটা কে দেয় বলুন তো, এটা হলো যে নেটওয়ার্ক লেয়ার। এই যে একটু বললাম নেটওয়ার্ক লেয়ার রাউটিং করে। সো নেটওয়ার্ক লেয়ার, which layer is responsible for converting the data packets from the data links layer into electrical signal। সো সিগন্যালের কথা বলা আছে, তার মানে ফিজিক্যাল লেয়ার। which layer defines how data is formed, presented, encoded and converted, এটা হলো যে প্রেজেন্টেশন এটা। আচ্ছা, এরপর যেটা বলা which layer is ensuring the reliable transmission of the data across a link and is primarily concerned with physical addressing। তো physical addressing বলতে বোঝাচ্ছে ম্যাক অ্যাড্রেস। নেটওয়ার্ক টোপোলজি, এরর ডিটেকশন করে ডেটা লিঙ্ক লেয়ারে অর্ডার ডেলিভারি ফ্রেমস, এটা করে হলো যে আমার ওইটা ফ্লো কন্ট্রোল। সো এগুলো থেকে বেশিরভাগ হলো যে আমার ডেটা লিঙ্ক লেয়ার করে, ফ্লো কন্ট্রোলটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ার করে। সো ওভারঅল হলো যে আমরা ডেটা লিঙ্ক লেয়ার দিতে পারি। এবারে বলছে which layer is used to reliable communication between, আচ্ছা এটা হলো যে ট্রান্সপোর্ট লেয়ার। which layer is specific ভোল্টেজেরটা, তার মানে হলো যে আমাদের ফিজিক্যাল লেয়ার।
আর লাস্টে যেটা হুইচ দে আর রেসপন্সিবল ফর কিপিং দ্য ডেটা ফ্রম দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন থেকে সেপারেট করে মানে পোর্ট নাম্বারের থ্রুতে। সো এটা হলো যে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। সো এগুলো এখানে দেওয়া আছে। সো এটা হলো যে আমার ফার্স্ট চ্যাপ্টারের মানে চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ গুলো সবগুলো এখানেই শেষ। এখন চলে যাচ্ছি আমরা হলাম যে সেকেন্ড চ্যাপ্টারে। তো সেকেন্ড চ্যাপ্টারে আমাদের 2.1 থেকে 2.4 পর্যন্ত, আমরা যদি একটু নিচের দিকে যাই 2.5 পর্যন্ত মানে ডিএনএস পর্যন্ত। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, প্রথমেই এক্সারসাইজটা দেখি কোনটা দেওয়া আছে। আচ্ছা দাঁড়ান, আমি এখান থেকে যদি এটা নিই, ঠিক আছে। সো শুরু করি। সো এখান থেকে এক্সারসাইজ যদি নেই, দেখি কোনটা আছে আমাদের প্রথম এক্সারসাইজ। নলেজ টেস্ট। নলেজ টেস্টগুলো আপনারা একটু করে নেন, 1 2 3 এগুলা। 4 আচ্ছা 2.2 ওয়েব HTML। তো আসেন আমরা ওয়েব HTML এর পার্টটাই করি। সো প্রথমে যেটা দেওয়া, সাপোজ ইউ নিডেড টু ইউজ HTTP to download a web page with 3 embedded image. তো আমার 3টা ইমেজ আছে আর আমার হলো যে একটা HTML ফাইল আছে, তার মানে টোটাল অবজেক্ট হলো যে 4টা। There are diagrams depending the main interactions between the client and the server using non-persistent HTTP, persistent HTTP without pipelining আর with pipelining। মানে হলো যে আমাদের কনকারেন্ট বলা আছে আর কনকারেন্ট নাই বলা আছে, নন পারসিস্টেন্ট বলা আছে। সো নন পারসিস্টেন্টে আমরা জানি প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা ইনিশিয়েট করতে হয়। সো প্রথমে হলো যে আমি যদি এটা ধরি ক্লায়েন্টের জন্য, আর আমি এটা ধরলাম সার্ভার। এটা হলো যে ক্লায়েন্টের জন্য। সো প্রথমে ক্লায়েন্ট হলো যে আমার টিসিপি কানেকশন ইনিশিয়েট করে। টিসিপি কানেকশন আমার ইনিশিয়েট করে। সো ও কি করবে, আমার টিসিপি কানেকশন যেটা আছে এটা যদি হয় এখানে দিব 1 RTT, তার মানে এতটুকু দিয়ে আমার টিসিপি কানেকশন হয়েছে। এখন ও কি করবে, আমার ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হলো যে আমার HTML ফাইলের জন্য রিকোয়েস্ট করবে। ও কি করবে, আমার HTML ফাইলটা তো দিবেই, সাথে এখানে হলো যে আমার ক্লোজ করে দিবে আর এখানে হলো যে HTML ফাইল দিছে, সাথে হলো যে এই অংশটা জুড়ে আমাকে দিবে কি ডেটাটা সেন্ড করতেছে। সো সো এই পার্টটা হলো আমার ট্রান্সমিশন টাইম, ফাইল ট্রান্সমিশন টাইম। সো এখানে আসার পর এতটুকু হলে আমি HTML ফাইলটা পাইছি। HTML ফাইল পাওয়ার পর আমার কানেকশন ক্লোজ হয়ে গেছে না, এই যে এখানে। সো নন পারসিস্টেন্ট আবার আমার এখন ইমেজগুলোর জন্য আমার আবার টিসিপি ইনিশিয়েট করতে হবে। সো এখানে আবার টিসিপি ইনিশিয়েট করলাম, আবার ও দিল। সো এখন আমি প্রথম ইমেজের জন্য রিকোয়েস্ট পাঠালাম, ও ফার্স্ট ইমেজের ডাটা দিল আর এখানে ক্লোজ করে দিল। আবার আমার এখান থেকে সেকেন্ড ইমেজের জন্য টিসিপি কানেকশন পাঠাইতে হবে, এখান থেকে আবার রিসিভ করতে হবে, সেকেন্ড ইমেজের জন্য আমার বাকি ডিটেইলসগুলো দিতে হবে। সো এটা হলো আমার নন পারসিস্টেন্ট। ঠিক আছে। সো আমি যদি এখান থেকে যদি একটু কেটে দিই, একটু আমি যদি এটা কেটে দিই। সো এখন আমরা চলে আসি হলো যে যেটা বলা পারসিস্টেন্ট বলা আছে। সো পারসিস্টেন্টে কি হয়, আমার ধরুন সেম এটা হলো যে আচ্ছা এটা হলো যে আমার ক্লায়েন্টের জন্য, এটা আমার সার্ভারের জন্য। সো প্রথমে টিসিপি ইনিশিয়েট করে টিসিপি, ও হলো যে টিসিপি রেসপন্স নেয়, এরপর ও হলো যে HTML ফাইলের জন্য দেয়, ও হলো যে HTML ফাইলটা পাঠায়, সাথে ডেটা হিসেবে পাঠায়, এটা ডেটা পাঠালে একটু মোটা করে রাখলাম। এরপর ও কি করে, ফার্স্ট ইমেজের জন্য ও রিকোয়েস্ট পাঠায়, ও হলো যে ফার্স্ট ইমেজটা দেয়, দেন হলো যে সেকেন্ড ইমেজের জন্য সেকেন্ড ইমেজটা দেয়। সো এইভাবেই এটা চালায়। ঠিক আছে। সো এটা হলো যে আমার কিসের জন্য, এই যে পারসিস্টেন্ট HTTP উইদাউট পাইপলাইনিং মানে কোনো পাইপলাইনিং ইউজ করিনি। আর পারসিস্টেন্ট HTTP উইথ পাইপলাইনিং বলতে বোঝাচ্ছে আমাদের কনকারেন্ট ইউজার, মানে একই সাথে আমি ইমেজগুলো নিতে পারবো। সো আমার HTML ফাইল ছাড়া কি আমি ইমেজগুলো নিতে পারবো, তার মানে আমার আগে HTML ফাইল আসতে হবে, তারপরে হলো যে আমার বাকি ইমেজের জন্য আমি রিকোয়েস্ট করতে পারবো। সো প্রথমে আসি হলো যে আমার টিসিপি কানেকশন দিল। এরপর হলো যে আমার এখান থেকে আসবে হলো যে টিসিপি ইনিশিয়েট করছে, টিসিপি ডান। এরপর ও কি করবে, HTML এর জন্য
HTML এর জন্য রিকোয়েস্ট করবে, ও হলো যে HTML ফাইলটা দিছে, HTML ফাইলটা রিসিভ করছে। এখন কনকারেন্ট যেহেতু বড় মানে প্যারালালি ও ইমেজগুলোর জন্য রিকোয়েস্ট করতে পারবে। তো যেহেতু পারসিস্টেন্ট, ও এখান থেকে কি করবে, প্যারালালি এটা হলো যে ইমেজ 1 I1, এটা হলো যে ইমেজ 2, এটা হলো যে ইমেজ 3, এটা হলো যে ইমেজ I4, চারটা রিকোয়েস্ট করলো। এখন ও কি করবে, এখন ও রেসপন্স দিবে এখান থেকে। এটা হলো যে ইমেজ 1, এরপরটা আসবে ইমেজ 2, দেন 3, দেন 4। বুঝতে পারছো? সো এটা হলো যে পারসিস্টেন্ট HTTP উইথ পাইপলাইন। ঠিক আছে? সো এটাই হলো যে এটার অ্যান্সার। আপনারা একটু বুঝে নিয়েন, আমি একটু দেখাই দিলাম। আপনাদের ক্লাসে এগুলো বলা আছে, সো আপনারা এগুলো একটু দেখে নিন। আচ্ছা, এরপর যদি আমরা এটা একটু মুছে যদি পরের কোশ্চেনে চলে আসি। আচ্ছা, সো পরের কোশ্চেন হলো যে আমাদের exercise 2 তে how many request will be sent হচ্ছে। আচ্ছা, এটা আপনারা পারবেন। সাপোজ a client web browser request a HTML file which contains 8 JPG image and 2 MOV video file। তবে টোটাল আমার অবজেক্ট কয়টা, 8টা ইমেজ, 2টা ফাইল, টোটাল 10টা, আর HTML ফাইল একটা, টোটাল হলো যে 11টা। request will be sent by the browser which one is non persistent, আমার কয়টা যাবে। সো নন পারসিস্টেন্ট প্রত্যেকটার জন্য আমার 2RTT করা লাগে, 2RTT। তাই আমার টোটাল 11টা আছে, এই যে 8টা ইমেজ আর দুইটা হলো মুভি, 10টা আর HTML ফাইল, মানে 2RTT ইনটু 11, এটা আসবে এটা। আর পারসিস্টেন্টে আসবে কি, আমার প্রথম HTML ফাইলের জন্য 2RTT, আর পরে যে 10টা আছে 10টার জন্য 1RTT করে, 1 ইনটু 10RTT। সো এটা আসবে এটার জন্য। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে আসি এক্সারসাইজ 3 তে। এক্সারসাইজ 3 তে কি বলা আছে দেখি আমাদের, ডাউনলোড দ্য মাস্টার ইন্ডেক্স ফাইল, ফাইল সাইজ হলো জিবি, এটা অলরেডি ক্লাসে দেখাইছিলাম, তো বাবা একটু দেখা দেই। ডাউনলোড দ্য মাস্টার ইন্ডেক্স ফাইল, যেটার আমাদের ফাইল সাইজ হলো জিবি দেওয়া আছে, 4 ইমেজ, 4টা ইমেজ, আর হলো যে আমার এই যে প্রত্যেকটা ইমেজের সাইজ হলো জিবি, তার মানে আমার টোটাল হলো যে একটা HTML আর 4টা ইমেজ, টোটাল 5টা ফাইল আছে। এগুলো অনেক কিছু বলা আছে, একটু দেখে নিন। TCP জিনিসগুলো দেওয়া আছে যে আমাদের ইগনোর করছে, ট্রান্সমিশন ডিলেতে ইগনোর করছে, আরো কয়েকটা জিনিস ইগনোর করছে। সো আমাকে বলছে দ্য ফলোইং সিনারিও, আমাদের নিচে সিনারিওগুলোর উপর বেস করে আমার অ্যান্সার দিতে বলছে। সো আমাকে প্রথমে বলা আছে কি, অল ফাইলস আর স্টোরড ইন এ সিঙ্গেল অরিজিন সার্ভার, তার মানে আমার একটি সার্ভার, আমার একটি সার্ভারে আমার HTML ফাইলটা আছে আর 4টা ইমেজ আছে, টোটাল 5টা জিনিস আছে। সো আমার RTT জায়গায় এটাকে আমরা প্রকাশ করব আর দ্বারা, ইউজ সিকোয়েন্সিয়াল রিকোয়েস্ট উইথ নন পারসিস্টেন্ট TCP কানেকশন। সিকোয়েন্সিয়াল মানে 1 to 1, নন পারসিস্টেন্ট। সো নন পারসিস্টেন্ট হলে তার মানে কি, আমার HTML এর জন্য দুইটা করে লাগবে, 2RTT, 2R RTT এর জায়গায় আর, প্লাস আমার টোটাল আরো 4টা ইমেজ আছে, 4টার জন্য 4 ইনটু 2R, এটা তো লাগবে না। কারণ কি, আমার প্রত্যেকবারই আমার কি লাগবে, প্রত্যেকবারই আমার কানেকশন দেওয়া লাগবে না, প্রত্যেকবারে তো আমার HTML এর জন্য লাগবে, প্রথমে TCP কানেকশনের জন্য লাগবে 1R, আর আবার HTML এর জন্য লাগবে 1R 2R। ফার্স্ট ইমেজের জন্য প্রথমে লাগবে 1R, এরপর লাগবে আবার ইমেজের জন্য লাগবে 1R, টোটাল 2R। কারণ কি, নন পারসিস্টেন্ট, একবার একটা ফাইল দেওয়ার পর এটা অটোমেটিক চলে যাবে। সো আমার অ্যান্সার আসবে কি, টোটাল যদি আমি লিখতে চাই, আমার টোটাল 5টা অবজেক্ট আছে, তার মানে 5 ইনটু 2R প্লাস হলো যে 5টা ফাইল আছে, তার মানে 5 ইনটু হলো যে বি হলো যে আমাদের ফাইল সাইজ। সো এটাই দেওয়া আছে, মানে ফাইল সাইজ বলতে ফাইলের ট্রান্সমিশন রেট আসবে এখানে, বি ডিভাইডেড বাই হলো যে যদি রেট দেওয়া থাকে ওইটা। তো আমাকে এখানে কি বলছে, বি সাইজের ইমেজ, তার মানে বি সাইজের ইমেজ, আর আমার যদি এখানে যদি ক্যাপাসিটি দেওয়া থাকতো তাহলে বি ডিভাইডেড বাই, মানে ফাইল সাইজ ডিভাইডেড বাই হলো যে আমার ট্রান্সমিশন রেট, তার মানে হলো যে আমার ফাইল ট্রান্সমিশনের যে টাইমটা লাগতেছে ওইটা। সো এখান থেকে যদি আমরা আসি, আমার আসবে 10 আর আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে অল ফাইলস আর স্টোরড ইন দ্য সিঙ্গেল অরিজিন সার্ভার অ্যাজ, এত সিকোয়েন্সিয়াল ইকুয়ালস টু পারসিস্টেন্ট TCP। তো পারসিস্টেন্ট TCP তার মানে HTML এর জন্য লাগবে 2R, প্লাস আর আছে আমার 4টা ইমেজের জন্য 4 ইনটু 1R, তার মানে 4R। এতটুকু বুঝতে পারছি, তার মানে টোটাল আমার আসবে 6R, 6R প্লাস হলো যে ফাইল ট্রান্সমিশন টাইম। তারপর বলছে all files are stored in a single origin server as RTT and we use concurrent request with non-persistent TCP connection.
তার মানে আমাকে বলছে আমার সার্ভার একটাই, কিন্তু আমি প্যারালালি কানেকশন করতে পারবো। আর প্যারালালি কানেকশন করতে পারবো এটা বলা আছে। সো এখান থেকে যদি আমরা করি, প্রথমে HTML ফাইলের জন্য লাগবে আমার 2R। এখন 2R যেটা আছে এটাকে আমি প্যারালালি করতে পারবো না। প্রথমে আমি HTML ফাইল যদি না পাই, আমি কি ইমেজগুলো পাবো? পাবো না। তবে আমি প্রথম ইমেজগুলো মানে HTML ফাইলের জন্য দিলাম 2R। আর কি বলছে এখানে? কনকারেন্ট মানে প্যারালালি। তার মানে আমার এটা হলো যে আমার ক্লায়েন্টের পিসি, আর এটা হলো যে আমার সার্ভার। সো একটা সার্ভারের ভিতরে আমি একই সাথে প্যারালালি কানেকশন করতে হবে। তার মানে আমার 4টা ইমেজের জন্য আমি একই সাথে 4টা রিকোয়েস্ট করতে পারি। 4টা যদি রিকোয়েস্ট করি, আমার ক্লাসের মধ্যে যেটা বলছিলাম যে আমাদের রুম থেকে একটা মানুষ বের হওয়ার জন্য আমার টাইম লাগতেছে 2 মিনিট। এখন আমি যদি একই সাথে যদি আমি 10টা মানুষকে বের করি, আমার কি টাইম কি সেমই লাগবে না? কারণ আগে আমার যেটা ছিল একজনের জন্য 2 মিনিট, দুজনের জন্য 2 মিনিট, তার মানে 10 জনের জন্য লাগতো 20 মিনিট। তা আমি একই সাথে একই টাইমে আমি 10 জনকে বের করতে যাচ্ছি। তার মানে আমার টাইম লাগবে কত? 2 মিনিট। 2 আওয়ারের মধ্যে। সো যেহেতু নন পারসিস্টেন্ট, একটা ইমেজের জন্য লাগবে 2 আওয়ার। 2 আওয়ার। এখন আমি যদি একই সাথে 4টাকে যদি প্যারালালি কানেকশন করি, 4টার জন্য কি আমার কি লাগবে? 2 আওয়ারই লাগবে না? এখন যদি আমাদের সার্ভারের যদি আমার মানে যদি সার্ভার আলাদা হতো তখন এটা চেঞ্জ হতো, কিন্তু যেহেতু সেম সার্ভার, তো আমার আসবে 2 আর আসবে হলো যে আমার HTML ফাইলের জন্য, আর 2 আর আসবে আমার 4টা ইমেজের জন্য আসবে 2 আর। তারপর টোটাল আসবে আমার 6 আর। ঠিক আছে, 6 আর কিভাবে 2 আর 2 আর 4 আর ইকুয়াল টু 4 আর আসবে আমার এটার জন্য। ঠিক আছে, এটা হলো যে আমার সি এর অ্যান্সার। আচ্ছা, এরপর ডি কি বলছে দেখি। ডি বলছে দ্য কন্টেন্ট প্রোভাইডার মানে সিডিএন আনছে দ্য ডেলিভারি অফ ইটস ইমেল দ্য মাস্টার ইন্ডেক্স পেজ ইজ স্টিল। আচ্ছা, অরিজিন সার্ভার মানে মেইন সার্ভারে হলো যে আমার আছে হলো যে আমার HTML আর আমার ইকুয়াল টু আওয়ার, আর আমার এটা ক্লোজেস্ট সিডিএন আছে। সিডিএন হলো যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন এ আমার যাইতে আমার টাইম লাগতেছে হলো যে আর ডিভাইডেড বাই 2। So আমার কোশ্চেন was we use sequential request with non-persistent TCP connection. Non-persistent তার মানে কি আমার কানেকশন একবার শেষ হয়ে গেলে আবার দিতে হবে। আর এটা কি সিকোয়েন্সিয়াল, তার মানে এট এ টাইম আমি একটাই করতে পারবো। তো প্রথমে আসি আমার HTML ফাইলের জন্য লাগবে কি সেম 2R। সো HTML ফাইলের জন্য লাগবে আমার 2R। আচ্ছা, আর আমার এখন আর যে সিডিএন এর ভিতরে আমার বাকি ইমেজগুলো আছে, তো আমার ইমেজ কয়টা? টোটাল 4টা। সো যেহেতু নন পারসিস্টেন্ট, তার মানে 4টার জন্য কি আমার আলাদা আলাদা কানেকশন দেওয়া লাগবে। সো আমার কানেকশন দিতে লাগবে হলো যে ইনটু 2R লাগতো এখানে, কিন্তু আমার এখানে RTT ভ্যালুটা কত দেওয়া আছে? 2R ডিভাইডেড বাই 2। তার মানে 2 ইনটু R ডিভাইডেড বাই 2। 2 2 কাটা, তাই টোটাল আসবে 6R প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম। বুঝতে পারছি এটা 6R প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম। ইতে কি বলছে? রিপিট পার ডি এজুমিং সিকোয়েন্সিয়াল পারসিস্টেন্ট কানেকশন। তার মানে এখন সিঙ্গেল পারসিস্টেন্ট কানেকশন দেওয়া আছে। সো আমার প্রথম যেটা দেওয়া আমার HTML ফাইলের জন্য 2R লাগবেই, প্লাস প্লাস আমার 2R তো আমার লাগবেই। এখন আমার যেটা হলো যে পারসিস্টেন্ট কানেকশন, তার মানে আমার এই যে বাকি যে জিনিসটা আছে এটা তো একটা সার্ভারে ছিল, তার মানে HTML ফাইল এটাতে থেকে আনার জন্য আমার লাগতেছে 2R। একবার যাবে আবার আসবে, এটার জন্য আসছে আমার 2R। এখন আমি যে এই নতুন সার্ভারে যে যাব, এই নতুন সার্ভারে কি আমার TCP ইনিশিয়েট করতে হবে না? সো টিসিপি ইনিশিয়েট করার জন্য আমার লাগবে এখানে আবার মানে 1R। সো আর এর জায়গায় এখানে কত দেওয়া আছে? R ডিভাইডেড বাই 2। তার মানে আমার জন্য লাগবে হলো যে R ডিভাইডেড বাই 2 প্লাস আমার যেহেতু 4টে ইমেল আছে, তার মানে 4বার রিকোয়েস্ট করতে হবে 4 ইনটু R ডিভাইডেড বাই 2। এটা বুঝতে পারছি? একটু খেয়াল করি যে আমার আগে ছিল সার্ভার একটা, সেই জন্য আমি প্রথমে TCP কানেকশন ইউজ করলে পারসিস্টেন্টে বাকিগুলোর জন্য আমি 4বার রিকোয়েস্ট পাঠাইলে হয়ে যায়। কিন্তু এখন দেখতেছি কি আমার সার্ভার 2টা, তার মানে HTML এর জন্য এখানে আমার TCP কানেকশন আনতে লাগবে হলো যে 2R। আবার এখানে আমার আমার প্রথমে টিসিবি কানেকশন তো করতে হবে। সো আমাদের এখানে প্রথমে টিসিবির জন্য ছিল আমার 1R প্লাস HTML এর জন্য ছিল আমার 1R। সো এখানে আমার টিসিবি কানেকশন লাগবে হলো যে আমার 1R। আর এর ভ্যালু এখানে কত দাও? R ডিভাইডেড বাই 2, কারণ আমাদের প্রসেস সেটা। তবে আমার বাকি 4টার জন্য লাগবে কত? 4 ইনটু R ডিভাইডেড বাই 2। বুঝতে পারছি এটা? মানে 2R প্লাস R ডিভাইডেড বাই 2 প্লাস 4 ইনটু R ডিভাইডেড বাই 2। সেখান থেকে যদি আমি কাটাকাটি করি, এখানে আসবে 2। সো এটার যে অ্যান্সার আসবে ওটাই হলো যে আমাদের ফাইনাল অ্যান্সার। তার মানে 2R প্লাস R ডিভাইডেড বাই 2 হলো আমার সিডিএন সার্ভার টিসিবির জন্য, আর আমার 4টা ইমেজ আছে এটার জন্য 4 ইনটু R ডিভাইডেড বাই 2 আসবে আমার বাকিটার অ্যান্সার। ঠিক আছে, এরপর আসি আমার F নম্বরে কি বলছে। রিপিট পার ডি এজিউমিং concurrent non persistent connection.
কনকারেন্ট নন পারসিস্টেন্ট, তার মানে কি আমি একই সাথে প্যারালালি কানেকশন করতে পারি, আর এটা নন পারসিস্টেন্ট। সো নন পারসিস্টেন্টের জন্য আমার কি করতে হবে? প্রথমে আসি, প্রথমে হলো আমার এটার জন্য আমার লাগবে কত? প্রথমে HTML এর জন্য লাগবে আমার 2R, এটা তো বুঝতে পারছি। আর আমার বাকি আছে কি? বাকি আছে হলো যে আমার কনকারেন্ট যেহেতু বলছে, তাহলে আমার ওই যে সেম আগেরটার মতো, যে আমি একটা সার্ভারে যেখানে যেরকম ছিল, এই যে এখন ছিল, একটা সার্ভারে আমি কানেকশন দিতে পারবো প্যারালালি। সো আমার একই সাথে আমি 10 জনকে বের করতেছি, সেমই তো লাগবে। তবে আমার একটা ইমেজের জন্য লাগতো 2 ইন্টু আর ডিভাইডেড বাই 2। সো দেখেন তো যদি আমি প্যারালালি কানেকশন দেই, আমার কি সেম টাইমটাই লাগতেছে না? সো 2 ইন্টু আর ডিভাইডেড বাই 2 টাইমে লাগবে আমাদের নন পারসিস্টেন্ট কনকারেন্ট নন পারসিস্টেন্ট কানেকশনে। 2 2R লাগবে আমার HTML এর জন্য। আর যেহেতু নন পারসিস্টেন্ট মানে কনকারেন্ট, আমি কি আমি প্যারালালি কানেকশন দিতে পারবো। সো একজনকে পাঠালে আমার যদি লাগে 2 মিনিট, তাহলে আমি একই সাথে 10 জনকে পাঠালেও আমার 2 মিনিটে লাগবে। সো এটার জন্য আসবে 2 ইন্টু আর ডিভাইডেড বাই 2, এই 2 কাটা। সো আমার আসবে হলো যে 3R, 3R আসলো। এখন এখানে যদি বলতো, এখন এটা আমরা যেটা করলাম এটা কি করছি? কনকারেন্ট নন পারসিস্টেন্ট কানেকশন। সো এখানে যদি বলতো কনকারেন্ট পারসিস্টেন্ট কানেকশন, সেমই আসতো। কনকারেন্ট পারসিস্টেন্ট কানেকশন সেমই আসতো, কারণ কি আমার 2R লাগতো হলো যে আমার ইয়ের জন্য, HTML এর জন্য। আবার আর ডিভাইডেড বাই 2 লাগতো আমার কানেকশনের জন্য। আর বাকি 4টা ইমেজের জন্য লাগতো আমার আর ডিভাইডেড বাই 2। তার মানে এখান থেকে আসবে আমার এই যে দুইটা যদি কমন নেই, আর ডিভাইডেড বাই 2 আর ডিভাইডেড বাই 2 মিলে আসবে আমার আর, এখান থেকে আসবে আর, তার মানে টোটাল 3R, একই অ্যান্সার আসবে। ঠিক আছে? সো আমি যদি এগুলো একটু বসে দেই, আচ্ছা। সো এটা গেল হলো যে আমার এফ এর অ্যান্সার। এফ এর ক্ষেত্রে আমাদের কনকারেন্ট নন পারসিস্টেন্ট বললাম, কনকারেন্ট পারসিস্টেন্টও বললাম। ঠিক আছে? এবার আসি জি। জি এরটাতে যদি আসি, জিতে কি বলা আছে দেখি। সিডিএন ট্রাইস টু ডু সাম লোড ব্যালেন্সিং ডিফারেন্ট। এখন আমাকে বলছে যে আমার সার্ভার হলো যে সিডিএন সার্ভার হলো যে 4টা ইমেজের জন্য 4টা দেওয়া আছে, আর মাস্টার ইন্ডেক্স আমার এখনো অরিজিন সার্ভারে আছে। সো আমাকে বলছে সিকোয়েন্সিয়াল রিকোয়েস্ট উইথ নন পারসিস্টেন্ট টিসিপি কানেকশন। সিকোয়েন্সিয়াল তার মানে একটার সাথে একটাই কানেকশন দিতে পারবো। সো আমার প্রথমে আসি, অরিজিন সার্ভারের জন্য আমার লাগবে হলো যে 2R মানে HTML ফাইলের জন্য প্লাস। এখন 4টা ইমেজ 4টাতে আছে, তার মানে আমি প্যারালাল কোনো কানেকশন করতে পারবো না, বা একই টাইমে কোনো কানেকশন দিতে পারবো না। তাহলে আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কানেকশন আসতে হবে। তার মানে প্রথম যে সিডিএন একটা ইমেজের জন্য, আমার এটার জন্য আরটিটির ভ্যালু দেওয়া আছে 3R ডিভাইডেড বাই 4। তার মানে একবার কানেকশন এস্টাবলিশের জন্য, টিসিপি কানেকশন এস্টাবলিশের জন্য আমার লাগবে 3R ডিভাইডেড বাই 4। আবার ফার্স্ট ইমেজটা মানে একটা ইমেজ আনার জন্য লাগবে 3R ডিভাইডেড বাই 4, মানে 2 ইন্টু 3R ডিভাইডেড বাই 4। এটা হলো প্রথমটার জন্য, প্লাস পরের জন্য 2 ইন্টু R ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু R ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইন্টু আর ডিভাইডেড বাই 4 নন পারসিস্টেন্ট টিসিপি কানেকশনের জন্য সিকোয়েন্সিয়াল। এরপরে এইচে কি বলছে? এইচে বলছে এজিউমিং সিকোয়েন্সিয়াল পারসিস্টেন্ট কানেকশন। আর পারসিস্টেন্ট কানেকশনের জন্য তাহলে আমার কি আসবে? 2R আসবে আমার HTML এর জন্য, প্লাস আমার এই যে কানেকশনটা দিলাম, আমার যেহেতু 4টা সার্ভার আলাদা আলাদা, তার মানে আমার টিসিপি 4টা জায়গায় আমার ইনিশিয়েট করতে হবে। সো প্রথম সিডিএন সার্ভারের জন্য আমার ইনিশিয়েট করতে টাইম লাগবে 2R ডিভাইডেড বাই 4, সাথে আমার ওই ফার্স্ট ইমেজটা আনার জন্য লাগবে 3R ডিভাইডেড বাই 4 টাইম, প্লাস সেকেন্ডটার জন্য আমার কানেকশন দিতে লাগবে সেকেন্ড সিডিএন সার্ভারে আর ডিভাইডেড বাই 2 টিসিপি কানেকশন, আর ইমেজের জন্য লাগবে আর ডিভাইডেড বাই 2। তার মানে উপরেরটার মতো সেমই, উপরেরটার মতো সেমই। তার মানে এইচ আর হলো জি আর এইচ এর ভ্যালু আমার সেমই আসবে, আর ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইন্টু আর ডিভাইডেড বাই 4, সেম অ্যান্সার আসবে এটা। আর এরপর যেটা দেওয়া আই নাম্বারে কি বলছে? রিপিট পার্ট জি এজিউমিং কনকারেন্ট নন পারসিস্টেন্ট কানেকশন। কনকারেন্ট নন পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট যখন বলে, মানে কনকারেন্ট নন পারসিস্টেন্ট যখন বলে, তখন আমার আসলে যে এই যে লিঙ্কগুলো আছে এখান থেকে ম্যাক্সিমাম যেটা আছে ওই টাইমটা। সো এখান থেকে আমি যদি আসি, আমার HTML ফাইলের জন্য লাগবে আমার 2R, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কনকারেন্ট বলা আছে, তার মানে আমার এখানে একটা সিডিএন আছে, এখানে একটা সিডিএন আছে, এখানে একটা সিডিএন, এখানে একটা সিডিএন, 4টার জন্য দেওয়া আছে। সো আমার এই ক্লায়েন্টের পিসি থেকে আমার এখানে যেতে লাগতেছে 3R ডিভাইডেড বাই 4 টাইম, এখানে যেতে লাগতেছে আর ডিভাইডেড বাই 2 টাইম, বা এখানে এখানে যেতে টাইম লাগছে। সো আমি কি কনকারেন্ট মানে প্যারালালি কানেকশন, আমি প্যারালালি সব জায়গায় পাঠাতে পারবো না। সো প্যারালালি যদি সব জায়গায় পাঠাই, ধরেন আমি আমাদের 627, আমরা 626,
26 বা 27, হ্যাঁ 26 বা 27 নম্বর রুম থেকে আমি ধরেন 3 তলা একজনকে পাঠাইলাম 324-এ, 2 তলা একজনকে পাঠাইলাম 221-এ, একতলা একজনকে পাঠাইলাম আর গ্রাউন্ডে পাঠাইলাম। তার মানে এখন আমি কখন বলতে পারবো যে সবাই, মানে যদি তারা তারা আবার ওইখানে গিয়ে আমার রুমে আসবে, তো আমি কখন বলতে পারবো যে সবাই আমার ঠিক মতো গিয়ে আবার পৌঁছাইছে? তো তার মানে কি আমি যাকে সবচেয়ে বেশি টাইম দিচ্ছি, মানে যার সবচেয়ে বেশি টাইম লাগবে সে যদি আমার রুমে ব্যাক করে, তার মানে কি বাকি সবাই অলরেডি চলে গেছে না, অলরেডি গিয়ে আবার আসতে পারছে না? যেমন 3 তলায় পাঠাইছি, একতলায় পাঠাইছি, দোতলায় পাঠাইছি, গ্রাউন্ডে পাঠাইছি, তার মানে সবার নিচে কাকে পাঠাইছি? সবচেয়ে বেশি টাইম লাগবে কার জন্য? গ্রাউন্ডের জন্য। সো গ্রাউন্ডে যে গেছে সে যদি আমার রুমে ব্যাক করতে পারে, তার মানে কি সবাই ঠিকভাবে গিয়ে আবার ব্যাক করতে পারছে। সো এই ক্ষেত্রেও সেম, কনকারেন্ট নন পারসিস্টেন্ট যদি বলা থাকে তখন আমার এই কানেকশনগুলো থেকে সবচেয়ে ম্যাক্সিমাম দেখবো। তো সবচেয়ে আমার টাইম বেশি লাগে 3r ডিভাইডেড বাই 4 এর জন্য। 3r, হ্যাঁ 3r ডিভাইডেড বাই 4 এর জন্য। সো এটার জন্য আমার সবচেয়ে বেশি টাইম লাগে। সো এটার জন্য আমি দিব 2r প্লাস ওই যে কানেকশনটা যে প্রথমে 3r ডিভাইডেড বাই 4, এটা হলো টিসিপির জন্য, প্লাস 3r ডিভাইডেড বাই 4 এটা হলো আমার ইয়ের জন্য, কি নাম বলে, ওই যে ফাইলটার জন্য। সো এটা হলো যে সবচেয়ে বেশি টাইম নিছে। সো এটা বেশি টাইম নিছে দেখে তার মানে এই টাইমের ভিতরে বাকি সবাই চলে আসতে পারবে। এর থেকে যদি বেশি টাইম নেয় তার মানে ওই টাইমের ভিতরে বাকিটা আসতে পারবে। সো এটা গেল এখানে। সিকোয়েন্সিয়াল হলে আমাদের কি করতে হয়? সিকোয়েন্সিয়াল বললে আমাদের যোগ করতে হয়, আর আমাদের কনকারেন্ট বললে আমাদের ম্যাক্সিমাম জিনিসটা নিতে হয়। সো কনকারেন্ট পারসিস্টেন্ট যদি সিডিএন সার্ভার আলাদা হয় তখন পারসিস্টেন্ট এন্ড নন পারসিস্টেন্ট সেমই থাকে। সিডিএন সার্ভার যদি আমাদের আলাদা থাকে, আলাদা আলাদা সিডিএন সার্ভার হয়, তখন পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট আমাদের সেম অ্যান্সার আসে, ঠিক আছে? সো এটা গেল। এরপর যদি আমরা নিচের দিকে ট্রু ফলস এর ব্যাপারটাতে চলে যাই, ট্রু ফলস অলরেডি ক্লাসের মধ্যে বলছিলাম এগুলো নিয়ে কথা। সো আমরা যদি এখান থেকে যাই হলো যে আচ্ছা কোশ্চেন 5 এ যাই। কোশ্চেন 5 এ অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। পেজ নন পারসিস্টেন্ট এইচটিএমএল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সো আমরা যদি কোশ্চেন 5 এ যাই, তো আমাকে কি কি দেওয়া আছে একটু দেখি। পারসন নন পারসিস্টেন্ট, আচ্ছা ডাউনলোড ওয়েব পেজ, দ্য ওয়েব পেজ এইচটিএমএল অবজেক্টস হলো যে এইচটিএমএল ফাইল দেওয়া আছে আমার, এইচটিএমএল এটার ভ্যালু দেওয়া আছে হলো 7 কিলো বিটস, আর 5টা ইমেজ দেওয়া আছে, 5টা ইমেজের সাইজ হলো যে 2.5 কে বিটস, মানে প্রত্যেকটা হলো যে 2.5 করে, মানে 5টার ভ্যালু আসবে হলো যে 5 ইনটু 2.5। আর আমার রেট দেওয়া আছে এখান থেকে কত, 2.5 কিলোবাইট তো 5 ইমেজেস। আচ্ছা এই যে এখানে দেওয়া আছে আমার রেট হলো যে 50 mbps পার লিংক। তো আমার রেট 50 mbps, আর আমার আরটিটি দেওয়া আছে, এই যে আরটিটি হলো যে 10 মিলিসেকেন্ড। সো আরটিটি ইকুয়াল টু 10 100 মিলিসেকেন্ড। সো এই ভ্যালুগুলো দেওয়া আছে। আমাদের কি বলছে? ট্রান্সমিশন টাইম বের করতে, না টোটাল ট্রান্সমিশন টাইম কত আসবে এটা। সো প্রথমে যে উইন দ্য নন পারসিস্টেন্ট HTTP কানেকশন উইথ দ্য রেসপন্স টাইম ফর when the user request on the web pages and the, আচ্ছা সো প্রথমটার জন্য আমার আগে আমরা ট্রান্সমিশন টাইমটা বের করি। তো আমার HTML ফাইলটা ট্রান্সমিট করতে আমার টাইম লাগবে কত? ওই যে আগে আমার ফাইল সাইজ বের করতে হতো, এরপর আমাদের RTT পার্ট আসে। তোমার ফাইল সাইজের জন্য আমার এখানে দেওয়া আছে কত বাইট, আমার L এর ভ্যালু দেওয়া আছে। তো ট্রান্সমিশনের জন্য আমার L দেওয়া আছে 7 কিলোবাইট, এটাকে লেখা আছে 7 ইনটু 10 কিউব। আর আমার রেট দেওয়া আছে কত, 50 MB, মানে 50 ইনটু 10 টু দি পাওয়ার 6। সো এটা হলো যে আমার আসে 0.14 মিলিসেকেন্ড, এটা আসে আমার HTML ফাইলের জন্য। এখন আসি 5টা ইমেজের জন্য। সো আমার একটা ইমেজের জন্য আমার ট্রান্সমিশন টাইম আসে 2.5 ইনটু 10 কিউব ডিভাইডেড বাই 50 ইনটু 10 টু দি পাওয়ার 6। আমরা জানি কি আমাদের প্যাকেট ট্রান্সমিশনের টাইম, আমাদের ফাইল ট্রান্সমিশনের টাইম লাগে না, ওই যে আরটিটি প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম। সো এটা আসে কি আমার যে আমার যে সাইজ ডিভাইডেড বাই আমার যে রেট ওইটা। সো এটা 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 আসে একটার জন্য, তার মানে আমার আসে ইমেজ 5টা, তার মানে 5 ইনটু এটা। সো এটার অ্যান্সার আসে আমার 0.25 ms। তার মানে আমার টোটাল হলো যে ফাইল ট্রান্সমিট করতে টাইম লাগবে HTML এর জন্য 0.15 প্লাস হলো যে 0.25, তার মানে আসবে 0.39 মিলিসেকেন্ড। ঠিক আছে, এটা হলো যে আমার টোটাল ট্রান্সমিশন টাইম, ফাইল ট্রান্সমিশনের টাইম। সো প্রথম কোশ্চেনে কি বলছে, আমরা এখনো কোশ্চেনে আসি না, কিন্তু এতক্ষণ জাস্ট আমরা ক্যালকুলেট করলাম কোনটার ভ্যালু কি, এটা আমি বসে দিলাম এটা। আমরা যদি এগুলো মুছে দিই, আচ্ছা সো প্রথমে আসি
প্রথম কোশ্চেনে যেটা আমার ওয়ান নন পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন। সো নন পারসিস্টেন্টে যদি আমার আসে, আমরা জানি কি নন পারসিস্টেন্টে 2RTT হলো যে আমার HTML ফাইলের জন্য, প্লাস আমার বাকি আছে কয়টা, যে আমার 5টা ইমেজ, তার মানে 5টা ইমেজের জন্য 5 ইন্টু আর 2RTT, তার মানে টোটাল আসে আমার 6RTT, তার মানে 6RTT প্লাস হলো যে টোটাল ট্রান্সমিশন টাইম, মানে HTML প্লাস হলো যে 5টা ইমেজ। সো টোটাল ট্রান্সমিশন টাইম 0.39 মিলি সেকেন্ড, তার মানে 6 ইন্টু 100, RTT ভ্যালু হলো যে 100, 600 ইকুয়াল টু 600.39 মিলি সেকেন্ড। 2RTT প্লাস 5 ইন্টু, এই ভুল তো লিখলাম, 6RTT কি হবে, 2RTT প্লাস 5 ইন্টু 2RTT, 5 ইন্টু 2 মানে হলো 10, 10 প্লাস 2 হলো যে 12, তবে 12RTT এখানে আসবে, and 200.39 মাইক্রোসেকেন্ড, মানে হলো যে অ্যারাউন্ড 1.2 সেকেন্ড, 1.2 সেকেন্ড। ঠিক আছে, তারপরে বি নাম্বারে কি অ্যাজিউম নন পারসিস্টেন্ট এইচটিটিপি দ্যাট ব্রাউজ ক্যান ওপেন টু প্যারালাল টিসিপি কানেকশন, তার মানে আমাকে বলছে একই সাথে দুইটা প্যারালাল কানেকশন করতে পারবে। কিন্তু কথা হলো যে আমার যদি আমি এইচটিটিপি কানেকশন না পাই, তাহলে কি আমি এইচটিটিপি ফাইলটা যদি ট্রান্সমিট না করি, তাহলে কি আমি ইমেজের পার্টটা পাবো? আমার প্রথমে আমার একটা কানেকশন দেওয়া লাগবে এইচটিটিপির জন্য। সো এইচটিটিপির জন্য আমার কি আসবে, 2RTT প্লাস এইচটিটিপির জন্য হলো 0.14, তার মানে হলো যে আমার আসবে হলো যে 200.14 সেকেন্ড, এটা আসলো, এটা হলো এইচটিটিপির জন্য। এখন আমি একই সাথে কয়টা কানেকশন দিতে পারবো, দুইটা কানেকশন, তার মানে আমার ইমেজ আছে 5টা, এখন একই সাথে দুইটা করে দিতে পারলে আমার টোটাল আসবে কয়টা, টোটাল কানেকশন লাগবে কয়টা, 3টা না? যেহেতু আমার এখানে বলা আছে নন পারসিস্টেন্ট, তার মানে একবার প্যারালাল কানেক্ট করার জন্য আমার লাগবে 2RTT। সো আমার এখানে 3বার কানেকশন দেওয়া লাগবে, তার মানে 2RTT ইন্টু 3, আর আমার এটার ভ্যালু ছিল কত, 0.25, তাহলে আমার আসে 6 ইন্টু RTT ভ্যালু হলো যে আমার 100 প্লাস 0.25, তাহলে আমার আসে 600.25 মিলি সেকেন্ড, আর দুইটাকে যোগ করলে আমার আসে 800.39 মিলি সেকেন্ড। এটা হলো যে বি এর অ্যান্সার। ঠিক আছে, এরপর আসে সি এর অ্যান্সার। সি এর অ্যান্সার কি বলছে, এজিউম ওয়ান পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন উইথ নন পাইপলাইনিং, তার মানে আমার এইচটিটিপি কানেকশন, তার মানে প্রথমটার জন্য এইচটিএমএল ফাইলের জন্য লাগবে এইচটিএমএল ফাইলের জন্য লাগবে আমার 2RTT, আর আমি একই সাথে একটা এইচটিএমএল ফাইল পাওয়ার পর আমি বাকি 5টার জন্য রিকোয়েস্ট এখানে করতে পারবো, তাই বাকি 5টার জন্য আমার আসবে 5RTT, আর টোটাল আমার টাইম লাগবে 0.39, ফাইল ট্রান্সমিশন টাইম 0.39। সো এখান থেকে আসে আমার 7RTT, তার মানে হলো যে আমার এখান থেকে অ্যান্সার আসবে 700.39 মিলি সেকেন্ড। আচ্ছা, ডিতে কি বলছে, ওয়ান পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন উইথ পাইপলাইনিং। আচ্ছা, পাইপলাইনিং এর কথা বলছে, পাইপলাইনিং যদি হয়, তার মানে আমি প্রথমে আমি একটা RTT ইউজ করব টিসিপি কানেকশনের জন্য, 1RTT ইউজ করব আমার টিসিপি কানেকশন, আবার 1RTT ইউজ করব আমার HTML ফাইল, তার মানে 2RTT ইউজ করলাম আমি HTML ফাইলের জন্য। এখন 2RTT ইউজ করার পর আমি একই সাথে পাইপলাইনিং একই সাথে বাকি 5টা ইমেজের জন্য রিকোয়েস্ট করতে পারি। সো বাকি 5টা ইমেজের জন্য আমার আসবে কত, যেহেতু প্যারালাল, তার মানে RTT। প্যারালাল বলতে আমার এই যে এরকম আছে। সো আমি প্রথম হলো যে এটা হলো যে আমার টিসিপি, এটা হলো যে টিসিপি রেসপন্স আসছে, এরপর আসলাম আমি এইচটিএমএল, এটা আসলো, তার মানে এখানে হলো যে 1RTT, এখানে আসলো 1RTT। এখন আমি একই সাথে 5টা ইমেজের জন্য রিকোয়েস্ট পাঠাইলাম, 5টা ইমেজ একই সাথে আসলো, তার মানে এতটুকু আমার টাইম লাগবে আবার একটা RTT, তার মানে টোটাল আমার টাইম লাগবে 2RTT প্লাস RTT প্লাস আমার ফাইল তো সবগুলো আসবে 0.39 ইকুয়াল টু 300.39 RTT। ঠিক আছে, আর লাস্টে যেটা বলা কি বলছে, নন পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন এবার প্রিফারেবল। আচ্ছা, এখানে বলছে এটা থিওরিটিক্যাল, এটা একটু দেখে নিন। সো আমরা যদি একটু নিচে যাই, আমাদের আর বেশি পার্ট নাই আই গেস। সো দেখি এখানে এক্সারসাইজ 4 দেওয়া আছে কি, সাপোজ এলিস বব, আচ্ছা ওই ইমেলের পার্টটা দেওয়া আছে। সো এখান থেকে যদি আমি ধরি, এটা হলো যে আমার এলিসকে আমি রিপ্রেজেন্ট করতেছি এ দ্বারা, তার মানে এলিসের পিসি এটা,
সো এলিসের পিসিতে এলিস কি ইউজ করতেছে এখানে বলা আছে, এলিস ইউজ করতেছে ওয়েব বেসড ইমেল, ঠিক আছে। সো ওয়েব বেসড ইমেল, তারপর হলো যে এখানে হলো যে এলিসের মেল সার্ভার, মেল এলিসের মেল সার্ভার, এটা হলো যে ববের মেল সার্ভার, বব মেল সার্ভার, আর এটা হলো যে ববের পিসি, ঠিক আছে। সো এলিস ওয়েব বেসড ইউজ করতেছে, তার মানে এলিস প্রথমে যে ওয়েব বেসড ওপেন করতেছে বা ইমেলটা লিখতেছে এটার জন্য ও ইউজ করতেছে HTTPS কানেকশন, HTTPS কানেকশন। সো এটা দিয়ে ও মেলটা লেখলো, মেলটা লেখার পর ও যখন মেলটা ট্রান্সফার করবে ও সার্ভারে, তখন আসবে আমার SMTP। সো SMTP ইউজ করে ও কি করলো, আমার ওর পিসি থেকে ওর মেল সার্ভারে এই যে এতক্ষণ যে যে ওয়েবসাইটের ভিতর মানে জিমেলের ওয়েবসাইটে যে ও লেখলো ওইখান থেকে যে এসএমটিপি ইউজ করলো, ওইখানে যে লেখছে যেহেতু ওয়েব বেস এই জন্য এইচটিটিপিএস ইউজ করছে, ওইখান থেকে মেলটা যখন সেন্ড করছে এটা চলে যাবে ওর মেল সার্ভারে। সো ওর মেল সার্ভার যাবে এসএমটিপি ইউজ করে, আবার এই ওর মেল সার্ভার থেকে ববের মেলে যাবে এসএমটিপি ইউজ করে, এসএমটিপি ইউজ করে। এখন ববের এখানে বলা আছে কি দেখেন একটু, এই যে from his mail server using POP3, তারপর sends the Bob who access his mail from his mail server using POP3। সো মেল সার্ভার থেকে ও এই জিনিসটা দেখে POP3 দিয়ে। সো এখন POP3 দিয়ে দেখে, তার মানে ওকে বলা নাই কিন্তু ওয়েবসাইটে দেখতেছে। POP3 বা আইম্যাপ এগুলো হলো যেমন এন ডিভাইসের জন্য, যেমন হলো যে আমাদের ডিভাইসের ভিতরে যেমন জিমেইলের অ্যাপস থাকে ওইটা, আউটলুকের অ্যাপস থাকে ওইটা, মানে ও অ্যাপসের থ্রুতে দেখতেছে। সো অ্যাপসের থ্রুতে যদি দেখে তার মানে এখানে আসবে ওর POP3 অথবা আইম্যাপ, কিন্তু এখানে POP3 কথা বলা আছে, তার মানে এখানে আপনারা দিয়ে দেবেন POP3। সো এটা দিলে ও হলো যে প্রথমে HTML এর থ্রুতে হলো যে এখানে ডিটেইলসটা লিখে দিবেন যে কিভাবে কি করতেছে, SMTP ইউজ করে, SMTP ইউজ করে, এরপর হলো যে POP3 ইউজ করে, এটা এটা হলো এভাবে কাজ করে, ঠিক আছে। এখন যদি এখানে বলা থাকতো যে যে এলিস মানে বব হলো যে ব্রাউজারের থ্রুতে ওপেন করতেছে, তার মানে কি বব ওপেন করবে মানে ওর ব্রাউজারে নেওয়ার জন্য ও POP3 অথবা আইএমএপি ইউজ করবে, কিন্তু ও যে ব্রাউজারে ওপেন করতেছে এর জন্য ইউজ করবে HTTPS। তারপরে ও কিন্তু POP3 বা আইএমএপ ওর মেল সার্ভার থেকে লাগবে, ঠিক আছে। এরপর যদি আমরা একটু নিচের দিকে চলে আসি আর কি আছে দেখি, ডোমেইন নেম সিস্টেম। সো ডোমেইন নেম সিস্টেমে এই পার্টটা লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে আমার ইউজার রিসোর্স রেকর্ড। সো এখানে কি বলছে, will provide হোস্ট নেম এন্ড দ্য এক্সএসএস কত, এটা 7 দেওয়া আছে। সো আমাকে বলছে কি ইউজিং দ্য রিসোর্স। আচ্ছা, প্রথমে আমরা আসি আমাদের এই যে ডিএনএস কাজ করে, প্রথম হলো যে রুট, এরপর থেকে আসে টপ লেভেল ডোমেন, এরপর আসে হলো যে আমাদের অথরিটেটিভ, ঠিক আছে। সো এখান থেকে আমাদের এই যে ডট কম, এটা হলো যে রুটে আমরা প্রথমে আসি ডট কম হলো যে আমার এই পার্টটা, মানে ডট কম যেটা আছে ওটা সার্ভারের নাম হলো যে AGLT-servers.net। সো ডট কমটা হলো যে আমাদের কোন লেভেলে, ডট কমটা হলো যে আমাদের টিএলডি মানে টপ লেভেল ডোমেনে। সো আমরা যদি এখান থেকে একটু দেখি এই যে, সো রুট এই যে ডট কমটা আমার হলো যে টিএলডি তে আছে, টপ লেভেল ডোমেন, আর এটা হলো যে আমাদের অথরিটেটিভ, ঠিক আছে। সো এখান থেকে কোশ্চেনে বলা আছে, আমরা যদি কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করি, যে আমার কোশ্চেনে এই যে আমার রুটের আইপি অ্যাড্রেস দেওয়া আছে এটা, ঠিক আছে। আর আমার লোকাল একটা সার্ভার দেওয়া আছে যেটার নাম হলো যে এল, ঠিক আছে। আর রুটের ভিতর থাকে ইনফরমেশন টপ লেভেলের। সো রুটের ভিতর আছে ডট কম যেটা টপ লেভেল, যেটার সার্ভারের নাম হলো যেটা মানে হোস্ট নেম, আর ওই সার্ভারের আইপি অ্যাড্রেস হলো যেটা। আবার টপ লেভেল ডোমেনের কাছে থাকে তার অথরিটেটিভ, তার মানে অথরিটেটিভে আছে হলো গুগল.com, এটার সার্ভারের নাম হলো যেটা, আর এটার আইপি অ্যাড্রেস হলো যেটা। আর অথরিটেটিভের কাছে থাকে তার ওয়েব পেজগুলা বা হলো ইমেলের যে জিনিসগুলো, এগুলো হলো যে নিচে দেওয়া আছে। তো প্রথম কোশ্চেন, ইউজিং দ্য রিসোর্স রেকর্ড বিলো প্রোভাইড দ্য হোস্ট নেম অফ দ্য আইপি এ কম। সো এই কমের হোস্ট নেম, তার মানে এই যে কমের হোস্ট নেম কোনটা আমার, এই যে হোস্ট নেম বা সার্ভার নেম কোনটা, এইটা। সো আমার হোস্ট নেম আসবে হলো যে এটা, ঠিক আছে। আর এটার আইপি অ্যাড্রেস আসবে এটা হলো যে এই কমের জন্য হোস্ট নেম এটা, আইপি অ্যাড্রেস এটা আছে। এরপর আসি, এরপর কি বললো a.google.com। সো এই যে google.com এটা কি আমার, google.com হলো যে আমাদের অথরিটেটিভ। সো অথরিটেটিভ ইনফরমেশনটা থাকবে কোথায়, এখানে না, এই যে google.com। সো এটার সার্ভার নাম কি ns1.google.com, আর এটার হোস্ট নেম হলো যে 216.239.32.10, ঠিক আছে। সো এটা হলো যে এ এর অ্যান্সার। বি এর অ্যান্সারে কি বলছে, বি এর অ্যান্সারটা বলছে আমাদের ডায়াগ্রামটা আঁকতে। সো ডায়াগ্রামটা যদি আমরা আঁকি,
ডায়াগ্রামটা যদি আমরা আঁকতে যাই, আচ্ছা ডায়াগ্রামটা আঁকার জন্য আমার হচ্ছে 8টা স্টেপ। সো প্রথমে হলো যে আমার পিসিটা এটা। সো আমার লোকাল সার্ভার হলো যে এল, এটা হলো যে আমার রুট, এটা হলো যে আমার টপ লেভেল ডোমেইন টিএল ডি, আর হলো যে অথরিটেটিভ, হ্যাঁ এইউ অথরিটেটিভ, হ্যাঁ। সো এখানে এই তিনটা দেওয়া আছে। সো প্রথমেই আমার পিসি থেকে আমি সার্চ করি, যেটা বলছে আমাকে google.com সার্চ করতে, google.com। সো আমি প্রথমে সার্চ করি google.com, google.com সার্চ করলাম, আমার কোথায় লোকাল পিসি। এখন লোকাল পিসি চলে যাবে রুটে। সো আমার এখানে রুটের ইনফরমেশন দেওয়া আছে, যে রুটের আইপি দেওয়া আছে। আমার রুটের আইপি হলো যে 198.41.0.4। সো প্রথমে চলে যাবে এখানে। সো এখানে যখন আসছি রুটের কাছে, এই যে আমি যে সার্চ করতেছি, এটা ডান পাশে কি আছে ডট কম, আমি আমাদের টপ লেভেল ডোমেনে চলে যাবে ডট কমে। সো ডট কমের জন্য আমার সার্ভারের নেম হলো যে এটা, তার মানে এই সার্ভার। আর এটার আইপিটা কত দেওয়া আছে দেখেন তো, এটা। তার মানে আমার রুট কি করবে, রিটার্ন করবে কার আইপিটা, টপ লেভেল ডোমেনের আইপি কত 192.5.6.30, ও রিটার্ন করলো এটা। সো এখন এইটার আইপি হলো যে 192.5.6.30। সো এখন এখান থেকে আমার লোকাল সার্ভার থেকে আবার রিকোয়েস্ট করবে আমার টিএলডি তে। এখন টিএলডির ভিতরে আমার google.com আছে, এরপর কি google.com। সো google.com এর জন্য আমার আইপি কত দেওয়া 216.216.239.32.10। সো ও কি করবে, আমাকে রিটার্ন করবে এই আইপিটা 216.239.32.10। এখন আমার লোকাল সার্ভার কি করবে, এখান থেকে এই আইপিটার জন্য রিকোয়েস্ট করবে, আর যখন ব্যাক করবে তখন ও দিয়ে দিবে আমার ডট কমে, যে google.com এর যে আইপিটা আছে এটা 66.102.7.104, যেটা হলো যে আমার এখানে একটা পিসি আছে, যেটার আইপি হলো যেটা। এখন ও কি করবে, আমাকে এই যে এই আইপিটা দিবে 66.102.7.104, দেন আমি রিকোয়েস্ট করতে পারবো এখানে, ঠিক আছে। সো এটা হলো যে আমাদের নরমাল প্রসিজার। সো এইভাবেই হলো যে আমাদের এটা কাজ করে। আচ্ছা, সো আমরা যদি এরপর একটু চলে আসি, এটা গেল এখানে। এরপর কি বলছে, এখন ও ইনিশিয়েট করে ফেলছে এবং বলছে ক্লায়েন্ট সি প্রেফারেন্স লুকআপ। এখন সবকিছু শেষ, এখন এই কাজটার পরে বলছে ক্লায়েন্ট সি এখন খুঁজতে হলো যে লুকআপ মেল.google.com। সো এখন বলছে মেল.google ইমিডিয়েটলি আফটার দ্য প্রিভিয়াস রিকোয়েস্ট, এটার পরে। সো এখন আমাকে বলছে কি কি কাজ হবে বা কি কি হবে না। সো এটা আসে, আমরা যদি এখানে যদি লিখে দিই আমাদের স্টেপগুলা, এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4, এটা ছিল আমার 5, এটা হলো যে আমার 6, এটা হলো যে 7, আর এটা হলো যে 8, এতটুকু পর্যন্ত। এরপর তো এটা হলো যে কানেকশনের জন্য দিছে। সো এখন দেখেন আমার এই যে মেল সার্ভারের কাছে কার কার আইপিটা আছে দেখেন তো। মেল সার্ভারের কাছে অলরেডি আমাদের রুটের আইপিটা ছিল, এখন কার কার আইপিটা আছে, এখন আছে আমার টিএলডি টপ লেভেল ডোমেনের এই যে আইপিটা আছে এটা। এরপর আছে আমার, এটা হলো যে আমার কি, যে আমার অথরিটেটিভ সার্ভার, এটার আইপিটা আছে আমার লোকাল, এই যে লোকাল সার্ভারের কাছে। আবার আছে আমার যে এই যে অথরিটেটিভের এখানে আসার পরও আবার পাইছে কার আইপিটা, ওই যে আমার গুগলের যে পেজটা আছে ওইটার আইপিটা। তার মানে আমার এর কাছে 3টা আইপি ছিল, আর ও রিটার্ন করছে আমাকে শুধু গুগলের পেজটার আইপিটা। এখন বলছে ও চাচ্ছে google.com। এখন google.com যেহেতু আসছে, তার মানে এটার যেহেতু এই যে আমার অথরিটেটিভের যদি না আসে, আমি google.com এর মেল সার্ভারটার আইপিটা পাবো না। সেই জন্য আমার কি করতে হবে, এখান থেকে আমার প্রথমেই এই যে আমার 1 নাম্বার 2 নাম্বার স্টেপ হবে। 1 নাম্বার, এরপর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এগুলো হবে না, কারণ আমার টিএলডি তে তো যাওয়ার দরকার নেই, কারণ আমি অলরেডি google.com এর আইপিটা, মানে ওদের যে অথরিটেটিভ সার্ভার এটার আইপিটা তো এখানে আছে। ওইখান সাথে আবার আমার ওয়েব পেজটা আছে, কিন্তু আমার তো ওয়েব পেজ লাগবে না, কিন্তু অথরিটিভে তো আমি যেতে পারবো। তার মানে এখান থেকে আমরা চলে যাবো অথরিটিভে। এখান থেকে যখন ও রিটার্ন করবে 7 এ, আগে রিটার্ন করতে 66.102.7.104, কিন্তু এখন ও রিটার্ন করবে 66.102.7.83। সো এটাই হলো যে আমার ডিফারেন্স, ঠিক আছে। সো আর কিছু আছে নাকি দেখি, আমি যদি একটু নিচে দিয়ে যাই, যে সাপোজ আচ্ছা, আর এটা তো আমি ক্লাসেই দেখাই দিছিলাম, এটা যে ফ্ল্যাশ dns.flashbd.com, তার মানে এটা হলো যে আমার অথরিটেটিভের আইপি দেওয়া আছে
সো এরপর হলো যে বাকি কাজগুলো। সো এই যে এইটার পুরো রেকর্ডটাই তো আমি ক্লাসে দেখাই দিছিলাম। এই যে এটা আর এটা, এই দুটো হলো যে আমি ক্লাসে দেখে দিয়েছিলাম। সো এগুলো একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে? সো এইগুলোই হলো যে আমাদের চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর হলো যে এক্সারসাইজগুলো। সো ভালো করে প্র্যাকটিস করেন, আর কোনো ইস্যু থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।